ইরানের নতুন প্রজন্মের মিসাইল ফাত্তাহ-১ আর ফাত্তাহ-২ এই দুটো নাম এখন বেশ আলোচিত। কিন্তু কিভাবে এগুলো মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ বদলে দিচ্ছে? চলুন আজকের এই আলোচনায় এই অত্যাধুনিক অস্ত্রের প্রযুক্তি আর এর পেছনের কৌশলগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। আচ্ছা, ১ অক্টোবর ২০২৪-এর রাতটার কথা একবার ভাবুন তো। ইসরায়েলের আকাশে হঠাৎ ধেয়ে আসছে ১৮০টারও বেশি ব্যালিস্টিক মিসাইল। কিন্তু এবারের আক্রমণে একটা নতুন আর ভয়ঙ্কর জিনিস ছিল, হাইপারসনিক মিসাইল। আর ঠিক এই একটা ঘটনাই এই অস্ত্রগুলোকে সবার নজরে নিয়ে আসে। তো আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জানব হাইপারসনিক শব্দটার আসল মানে কি। এরপর আমরা ইরানের দুটো নতুন মিসাইল ফাত্তাহ-১ এবং ফাত্তাহ-২ এর প্রযুক্তি নিয়ে আলোচনা করব। তারপর দেখব এই অস্ত্রগুলোর ডিফেন্স সিস্টেমগুলোর জন্য কী ধরনের সমস্যা তৈরি করছে, আর সবশেষে এর কৌশলগত প্রভাবগুলো বোঝার চেষ্টা করব। সবার আগে হাইপারসনিক শব্দটার আসল মানে বোঝাটা খুব দরকার, কারণ ব্যাপারটা কিন্তু শুধু গতির নয়, এর চেয়েও অনেক বেশি কিছু। তাহলে প্রশ্নটা হলো, হাইপারসনিক বলতে আসলে আমরা ঠিক কী বুঝি? দেখুন, একটা হাইপারসনিক অস্ত্রের মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস থাকে। এক, এর গতি, যা শব্দের চেয়েও ৫ গুণ বেশি, মানে ম্যাক 5-এর উপরে। আর ২, যেটা সবচেয়ে জরুরি, তা হলো এটা উড়তে উড়তে নিজের গতিপথ বদলাতে পারে। তার মানে মূল পার্থক্যটা কিন্তু গতিতে নয়। অনেক সাধারণ ব্যালিস্টিক মিসাইলও কিন্তু হাইপারসনিক গতিতে পৌঁছাতে পারে। আসল খেলাটা হলো এর আনপ্রেডিক্টেবল, মানে অপ্রত্যাশিত আর পরিবর্তনশীল গতিপথ। ঠিক এই কারণেই এটা এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। এখন চলুন ইরানের প্রথম অস্ত্রটা দেখা যাক। নাম ফাত্তাহ-১, যার মানে হল বিজেতা। টেকনিক্যালি এটাকে বলা হয় ম্যানোভারেবল রি-এন্ট্রি ভেহিকল, বা সংক্ষেপে MIRV। ফাত্তাহ প্রথম সবার সামনে আসে ৬ জুন ২০২৩-এ। এটা একটা মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, আর এটাকে বানানো হয়েছে দুটো মূল উদ্দেশ্য নিয়ে: টার্গেটে আরও নিখুঁতভাবে আঘাত হানা আর শত্রুর ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে টিকে থাকা। তো একটা মার্ফি কিভাবে কাজ করে? প্রথমে এটা একটা সাধারণ ব্যালিস্টিক মিসাইলের মতোই প্রেডিক্টেবল পথে মহাকাশের দিকে যায়। এরপর এর ওয়ারহেডটা আলাদা হয়ে পৃথিবীর দিকে নামতে শুরু করে। কিন্তু আসল কৌশলটা হয় একদম শেষ মুহূর্তে। নামার ঠিক আগে এটা অ্যারোডাইনামিক কন্ট্রোল ব্যবহার করে নিজের গতিপথ বদলে সরাসরি লক্ষ্যের দিকে ছুটে যায়। এবার আসা যাক ফাত্তাহ-২ এর কথায়। এটাকে বলা যায় হাইপারসনিক প্রযুক্তির পরবর্তী ধাপ। এটা একটা সত্যিকারের গ্লাইড ভেহিকল। এখন পর্যন্ত জানা মতে ফাত্তাহ-২ হল ইরানের প্রথম এবং একমাত্র মিসাইল যেটাতে সত্যিকারের হাইপারসনিক গ্লাইড ভেহিকল বা HGV প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, আর এটাই একে আগেরগুলোর থেকে একদম আলাদা করে তুলেছে। ফাত্তাহ-১ আর ফাত্তাহ-২ এর মধ্যে পার্থক্যটা বেশ পরিষ্কার। দেখুন, ফাত্তাহ-১ শুধু তার যাত্রার একদম শেষ মুহূর্তে, মানে বায়ুমণ্ডলের ভেতরে ঢোকার পর দিক বদলায়। তাই মহাকাশে থাকাকালীন একে আটকানোর একটা সুযোগ হয়তো থাকে। কিন্তু ফাত্তাহ-২, ওটা হলো সম্পূর্ণ অন্য জিনিস। ওটা তার যাত্রাপথের মাঝখানেই হাজার হাজার কিলোমিটার ধরে গ্লাইড করতে করতে দিক বদলাতে পারে। এর দীর্ঘ আর অনির্দিষ্ট গতিপথের কারণে একে আটকানো প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর এই নতুন প্রযুক্তি ডিফেন্স সিস্টেমগুলোর জন্য একটা বিরাট সংকট তৈরি করেছে, যেটাকে বলা হয় ডিফেন্ডার্স ডিলেমা বা রক্ষকের দ্বিধা। চলুন দেখি এই দিক বদলানোর ক্ষমতা কেন সবকিছু এত জটিল করে তুলেছে। আমেরিকার থ্যাড বা প্যাট্রিয়টের মতো ডিফেন্স সিস্টেমগুলো কিন্তু একটা সহজ নীতির উপর কাজ করে। ওরা ধেয়ে আসা মিসাইলের প্রেডিক্টেবল গতিপথ আগে থেকেই হিসাব করে, আর সেই অনুযায়ী একটা ইন্টারসেপ্টর পাঠায়। রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের ভাইস প্রেসিডেন্ট ইউভাল বাসিস্কি একটা দারুণ উপমা দিয়েছেন। তিনি বলেন, একটা হাইপারসনিক মিসাইলকে একটা ইন্টারসেপ্টর দিয়ে আটকানোর চেষ্টা করাটা অনেকটা একজন প্লেয়ার দিয়ে বাস্কেটবল তারকা লেব্রন জেমসকে আটকানোর মতো। আপনি হয়তো তার পিছু ধাওয়া করতে থাকবেন, কিন্তু তাকে গোল করা থেকে আটকাতে পারবেন না। এই ম্যানোভার করার ক্ষমতাটা ডিফেন্স সিস্টেমকে কয়েকভাবে অকেজো করে দেয়। প্রথমত, মিসাইলের গতিপথ আর প্রেডিক্টেবল থাকে না, ফলে ইন্টারসেপশনের হিসাব করাটাই কঠিন হয়ে যায়। দ্বিতীয়ত, এটা তুলনামূলক নিচু দিয়ে উঠতে পারে, ফলে র্যাডারে ধরা পড়ার সময় কমে যায়। আর সব মিলিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় পাওয়া যায় খুব কম, কারণ ট্র্যাকিং সিস্টেমকে সমানে এর নতুন গতিপথ হিসাব করতে হয়। এই অস্ত্রগুলো কিন্তু শুধু একটা প্রযুক্তিগত চ্যালেঞ্জ নয়, এগুলো পুরো কৌশলগত খেলার নিয়মই বদলে দিচ্ছে। এর প্রভাব শুধু একটা দুটো আক্রমণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর আসল কৌশলগত প্রভাবটা হলো এটা একটা লম্বা যুদ্ধের অর্থনৈতিক আর লজিস্টিক্যাল হিসাব নিকাশকেই পুরোপুরি বদলে দেয়। প্রত্যেকটা আক্রমণ ঠেকানোর খরচ আর সাপ্লাই নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। এর বাস্তব প্রভাবটা বুঝতে চান?
অক্টোবর 2024-এর আক্রমণের দিকে দেখুন। ওই একদিনের মিসাইল হামলাতেই ইসরায়েলের আনুমানিক 53 মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছিল। ভাবা যায়, এটাই এই অস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতার একটা বাস্তব প্রমাণ। আর এই সংঘাতের প্রভাব কিন্তু শুধু যুদ্ধক্ষেত্রেই থেমে থাকে না। যেমনটা এখানে দেখা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনা বিশ্বজুড়ে তেলের দামের ওপর সরাসরি প্রভাব ফেলে। যে কোনো সংঘাত বিশ্ব অর্থনীতিতে একটা বড় ধাক্কা দেয়। যদি লম্বা সময়ের কথা ভাবি, তাহলে এই অস্ত্রগুলো বেশ কিছু কৌশলগত পরিবর্তন আনছে। এগুলো ডিফেন্ডারদের ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে, কারণ ইন্টারসেপ্টরগুলো ভীষণ দামি। ভবিষ্যতের প্রতিরক্ষা পরিকল্পনা আরও জটিল হয়ে উঠছে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলো ঝুঁকির মুখে পড়ছে। আর সবশেষে এটা এই অঞ্চলের প্রযুক্তিগত ক্ষমতার ভারসাম্যই বদলে দিচ্ছে। সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। আক্রমণ করার মিসাইল প্রযুক্তি যেভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে, তাতে ডিফেন্স সিস্টেমগুলো কি আদৌ কখনো এর সাথে তাল মিলিয়ে চলতে পারবে? এটাই হয়তো ভবিষ্যতের যুদ্ধ আর প্রতিরক্ষার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।